আসসালামু আলাইকুম আমার আদরের ছোট ভাই আপুরা, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এই ক্লাসটা আমরা আজকে ফেসবুকে নিতে বাধ্য হচ্ছি, যদিও ক্লাসটা মূলত আমার সাউন্ড একদম পরিষ্কার। এখন ফেসবুকে যারা ক্লাস করছো দেখো তো সাউন্ডটা একদম পরিষ্কার কিনা। এই ক্লাসটা ফেসবুকে নিতে বাধ্য হওয়ার একটাই কারণ, কারণ আমাদের ফেসবুক লাইভে ডিরেক্ট লাইভে গেলে সাউন্ড ইস্যু হচ্ছে। তো জুম থেকে ফেসবুক লাইভে গেলাম, যেহেতু ক্লাসটা দুইটা গ্রুপে লাইভ নিতে হবে, তো ফেসবুক জুম থেকে একসাথে দুইটা গ্রুপে লাইভে যাওয়া যায় না, দ্যাটস ওয়াই। তো আচ্ছা, যারা জুমে যুক্ত হয়েছো তোমরা চ্যাট করতে পারছো কিনা? নাবিলা, চ্যাট করতে পারছো কিনা? যারা জুমে যুক্ত হয়েছো তারা মূলত আমার 24 এবং 25-এর সাইকেলের স্টুডেন্ট, ইউ ক্যান চ্যাট। তোমরা আশা করি চ্যাট করতে পারবা। ইয়েস, এখন তোমরা চ্যাটে মেসেজ দিতে পারবা। দেখো তো, কারো কোনো সমস্যা হলে জানিয়ে দাও, ক্লিয়ারলি কথা শোনা যাচ্ছে কিনা। ওকে, ফাইন। তাহলে আজকে আমরা তো গত ক্লাসটা আমরা একটা ক্লাস পড়েছি, আমরা গতদিন একটা ক্লাস করেছি। আমরা গতদিন একটা ক্লাস করেছি, সেটা হলো ঘাসফড়িং। আমরা ঘাসফড়িং একটা ক্লাস করেছি। ওকে, তো এই যে ঘাসফড়িং ক্লাসের আজকে 4 নাম্বার ক্লাস আমরা, বা 3টা ক্লাস করেছি, আজকে 4 নাম্বার ক্লাস। আজকে আমরা ঘাসফড়িং এর উপরে বেশ কিছু দারুণ দারুণ জিনিসপত্র আলোচনা করব। ঠিক আছে, ইসরাত আছে ওখানে, ফারিয়া আছে, তারিসা আছে, দ্যাটস গ্রেট। তো ঘাসফড়িং এর বাকি অংশটুকু আমরা পড়বো আজকে। ঘাসফড়িং এর অনেক কিছু আমরা পড়িনি। তো আমরা একটা পোকা সম্পর্কে, তাই না, এটা একটা পতঙ্গ, একটা পতঙ্গ সম্পর্কে কত কিছুই জানার আছে, কত কিছু বোঝার আছে। পৃথিবীটা কত সুন্দর। তোমাদের মধ্যে অনেকে এর মধ্যে হোমওয়ার্ক করেছো, তাদের জন্য অনেক 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 ভালোবাসা। তো যারা এর মধ্যে ক্লাস করছো, সম্ভব হলে ক্লাসটা একটু শেয়ার করে দাও, তোমার কলেজের বন্ধু বান্ধব তোমার অন্ততপক্ষে জানতে পারবে যে আমরা একটা ক্লাস নিচ্ছি। রাইট, আজকে আমরা পড়বো ঘাসফড়িং এর শ্বসনতন্ত্র। দেখো, তুমি আমি সবাই শ্বাস প্রশ্বাস নেই, তাই না? তো আমরা যদি মানুষের শ্বসনতন্ত্রের দিকে তাকাই, আমরা এই যে দম নিলাম, বাতাসটা ভেতরে গেল, আবার নিঃশ্বাস ছেড়ে দিলাম, বাতাসটা বাইরে চলে আসলো। এই প্রসেসটা তো তুমি আমি সবাই আমরা এইটা করেই বেঁচে আছি। একটা ঘাসফড়িংও একই কাজ করে, তবে ঘাসফড়িং এর সাথে আমাদের একটা বড় পার্থক্য আছে। আমরা আগে মানুষেরটা একটা ছোট্ট আইডিয়া নিয়ে নেই। দেখো তো, মানুষের শ্বসনতন্ত্রে কি ঘটনা ঘটে। এই যে নাক দিয়ে বাতাসটা ঢোকে, ট্রাকিয়া হয়ে ফুসফুসে যায়, ট্রাকিয়া হয়ে ফুসফুসে যায়, এই যে ফুসফুসে গেল, এই যে ফুসফুসে গেল, এই যে ট্রাকিয়া দিয়ে ফুসফুসে গেল, ফুসফুসে দিয়ে পরবর্তীতে এটা কোথায় চলে যায়? এই অক্সিজেনটা চলে যায় রক্তে, অক্সিজেনটা রক্তে চলে গেল। আর কার্বন ডাই অক্সাইড রক্ত থেকে বের হয়ে আসলো। তাহলে কার্বন ডাই অক্সাইড কি করলো? কার্বন ডাই অক্সাইড রক্ত থেকে বের হয়ে আসলো। কথা পরিষ্কার? ওকে, তাহলে দেখো, এইটা হলো একটা সিস্টেম। এটা হলো মানুষের সিস্টেম, এবং আমাদের প্রধান শ্বসন অঙ্গ কোনটা? আমাদের প্রধান শ্বসন অঙ্গ হলো, আমাদের প্রধান শ্বসনাঙ্গ হলো এই ফুসফুস। আমাদের প্রধান শ্বসনাঙ্গ হলো এই ফুসফুস, রাইট? তাহলে আমাদের প্রধান শ্বসনাঙ্গ হলো এই ফুসফুস। পরীক্ষা যদি প্রশ্ন আসে, মানুষের শ্বসন অঙ্গ কোনটা? মানুষের প্রধান শ্বসনাঙ্গ কোনটা? মানুষের প্রধান শ্বসনাঙ্গ হলো ফুসফুস। আর এইটা আমাদের হলো, এই জিনিসটার নাম হলো ট্রাকিয়া। এটার নাম কি? এটার নাম ট্রাকিয়া। সবাই আমরা দেখছি, ভাইয়া কমেন্ট করা যাচ্ছে না। ওকে, সবকিছু কেমন লাগছে? ভাইয়া ফার্স্ট জুমে ক্লাস করছি, জুম বানান ভুল, কেমন বানান ভুল। ওকে, তো দেখো, আমাদের এইটার নাম হলো ট্রাকিয়া। এইটা কিন্তু আমাদের সাপোর্টিং অঙ্গ, আমাদের প্রধান অঙ্গের নাম হলো ফুসফুস। কিন্তু ঘাসফড়িং এর প্রধান শ্বসন অঙ্গ, দেখো কেন এটা লিখলাম, কেন এটা আঁকলাম, কারণ মানুষের এবং ঘাসফড়িং এর পার্থক্যটা খেয়াল করো। মানুষের শ্বসন অঙ্গের নাম, প্রধান শ্বসন অঙ্গের নাম ট্রাকিয়া, কিন্তু ঘাসফড়িং এর প্রধান শ্বসন অঙ্গের নাম, মানুষেরটার নাম ফুসফুস, ঘাসফড়িং এরটার নাম ট্রাকিয়া। সবাই কি বুঝতে পেরেছি? মানুষের প্রধান শ্বসন অঙ্গের নাম ফুসফুস, ঘাসফড়িং এর কিন্তু ফুসফুস থাকে না, ঘাসফড়িং এর ট্রাকিয়া থাকে। এই ট্রাকিয়াটাই প্রধান শ্বসন অঙ্গ। মানুষেরও ট্রাকিয়া থাকে, ঘাসফড়িং এর ট্রাকিয়া থাকে। তাহলে আমরা জিনিসটা ক্লিয়ার কিনা, আমরা জিনিসটা বুঝতে পারলাম কিনা? ওকে, আই থিঙ্ক, আশা করি আমি জিনিসটা হয়তোবা, আশা করি আমি জিনিসটা বোঝাতে পেরেছি। ডান। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে ঘাসফড়িং এর প্রধান শ্বসন অঙ্গ কোনটা, উত্তর করতে হবে ট্রাকিয়া। এখন ট্রাকিয়াটা কিভাবে থাকে, কি থাকে, সেই বিষয়ে আমরা আলোচনা করব। ট্রাকিয়াটা কি থাকে, কেমন থাকে, আমরা সেই বিষয়ে আলোচনা করব। তো দেখো, ট্রাকিয়া বলতে আসলে সহজ ভাষায় ট্রাকিয়া শব্দটার অর্থ কি? ট্রাকিয়া,
ট্রাকিয়ার অর্থ হলো নল বা টিউব। ট্রাকিয়ার অর্থ হলো নল বা টিউব। তো আমাদের এই যে এইটা কিন্তু একটা পুরোপুরি নল বা টিউবের মতো। তাহলে এইটা কিন্তু একটা পুরোপুরি নল বা টিউব। দেখো ঘাসফড়িংটার শরীরে দেখো, তাকায় দেখো কতগুলা নল। দেখো তো, এইটা একটা লম্বা নল, এইটা একটা লম্বা নল, এইটা একটা লম্বা নল। আমরা দেখতে পাচ্ছি কয়টা লম্বা নল? একটা, দুইটা, তিনটা। কথা পরিষ্কার? তাহলে এই যে এগুলো দৈর্ঘ্য বরাবর, এইগুলোকে আমরা বলবো অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল। অনুদৈর্ঘ্য বরাবর আছে, তাই না? তাহলে এই প্রত্যেকটাই ট্রাকিয়া এরা আছে অনুদৈর্ঘ্য বরাবর, দৈর্ঘ্য বরাবর। আর এইগুলাতে তাকায় দেখো, এইগুলা আছে প্রস্থ বরাবর। তাহলে দেখো বইয়ের মধ্যে লিখাই আছে এদেরকে অনুপ্রস্থ ট্রাকিয়াল কাণ্ড। তাহলে পুরো একটা ঘাসফড়িং এর শরীর জুড়ে এরকম অসংখ্য নল আছে। বাতাসটা দেখো, এই যে ছোট ছোট ছিদ্র, এই ছিদ্রগুলোর নাম স্পাইরাকল। তাকায় দেখো এই ছোট ছিদ্রের সাথে এই পুরা নলগুলা কানেক্টেড। এই দিক দিয়ে বাতাসটা ঢুকবে, বাতাসটা ভেতরের দিকে ঢুকবে, বাতাসটা ভেতরের দিকে ঢুকবে, বাতাসটা ভেতরের দিকে ঢুকবে, বাতাসটা ভেতরের দিকে ঢুকবে। এই যে বাতাসটা ভেতরের দিকে ঢুকলো, ঢুকে পুরো শরীরে ছড়াই গেল। এর কিন্তু আর ফুসফুস লাগছে না, খেয়াল করো, পুরো শরীর জুড়ে নল। আমাদের ট্রাকিয়াটা শুধুমাত্র গলায়, কিন্তু ঘাসফড়িং এর ট্রাকিয়াগুলো পুরো শরীর জুড়ে। আমাদের ফুসফুস লাগে ওই বাতাসটাকে রক্তে নেওয়ার জন্য, ঘাসফড়িং এর ফুসফুস লাগে না, কারণ পুরো শরীর জুড়ে ট্রাকিয়া, পুরো শরীর জুড়ে ট্রাকিয়া। তাহলে দেখো মানুষেরও ট্রাকিয়া আছে, ঘাসফড়িং এরও ট্রাকিয়া আছে। তাহলে দেখো এখানে কি সুন্দর করে লেখা, এইখানে দেখো ঠিক উপরে লেখা, এটা কাজ করছে না কেন? ওয়েট ফর এ হোয়াইল। দেখো শ্বাসনালী বা ট্রাকিয়া, শ্বাসনালী বা ট্রাকিয়া। দেখো ট্রাকিয়া হলো ঘাসফড়িং এর প্রধান শ্বসন অঙ্গ। আপাতত আগে এইটুকু বুঝে নেই। তাহলে একটা ঘাসফড়িং, ঠিক আছে ভাইয়া, আপনার আপনার দুটো ক্লাস মিস হয়ে গেছে, আর মিস দেওয়া যাবে না। থ্যাংক ইউ। তাহলে দেখো আমরা যদি একটা ঘাসফড়িং এর শরীরের কথা চিন্তা করি, তাহলে এই ঘাসফড়িং এর শরীরে আমরা এরকম কয়টা টিউব পাবো? একটা, দুইটা, তিনটা, এরকম লম্বা লম্বা, আর এই বরাবরও পাবো, তাই না? তাহলে এই পুরা জিনিসগুলোকে আমরা কি নাম দিব? এই লম্বা লম্বা নালীগুলোর নাম কি? সবাই কমেন্ট করো তো। এই লম্বা লম্বা নালীগুলোর নাম কি? রাজ সরকার, অনেক অনেক ভালোবাসা। এই লম্বা লম্বা নালীগুলোর নাম কি? ফ্যান্টাস্টিক। এই লম্বা লম্বা নালীগুলোর নাম হলো, এই লম্বা লম্বা নালীগুলোর নাম হলো ট্রাকিয়া। সুন্দর। তাহলে দ্যাটস ইট, আমরা এইটাই তাহলে শুরু করলাম, লম্বা লম্বা অংশগুলো হলো ট্রাকিয়া। এবং এই ট্রাকিয়াগুলোর মাথায় আমরা তো এটা একটা সহজ ছবি আঁকলাম। তো আমরা যদি একটা ভালো ছবি দেখার চেষ্টা করি, তো বইয়ের মধ্যে ছবি দেওয়া আছে, তারপরও আমরা দেখার চেষ্টা করি, চলো। এই যে দেখো এখানে লাল কালার দিয়ে দেওয়া, লাল কালার দিয়ে দেওয়া। তো এই যে লাল কালার দিয়ে দেওয়া, এখানে যদিও ছবিতে এইটাতে খুব ভালো বোঝা যাচ্ছে না, এটার খুব ভালো থ্রিডি, খুব ভালো থ্রিডি আমার কাছে অ্যাভেলেবল নাই। তোমাদের কাছে থাকলে আমাকে লিঙ্ক পাঠিয়ে দিও, গ্রুপে পোস্ট করে দিও ডিএমসি ড্রিমার্সে। পুরো শরীর জুড়ে তুমি যদি ঘাসফড়িংটাকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখো, দেখো ঘাসফড়িংটাকে আমরা যদি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখি, তুমি দেখো এই যে এই পাশে এই দিক দিয়ে বাতাসগুলো ঢোকে। ছবি কোন কালার দিব? ওকে, এই যে এই দেখো, এই যে ছিদ্র দিয়ে বাতাস ঢোকে, ছিদ্র দিয়ে বাতাস ঢোকে, ছিদ্র দিয়ে বাতাস ঢোকে, এইখানে বাতাস ঢোকে, বাতাস ঢোকে, বাতাস ঢোকে, বাতাস ঢোকে। খেয়াল করো ঘাসফড়িং এর যে কোনো পাশ দিয়ে বাতাস ঢুকতে পারে। এই দিক দিয়ে বাতাস ঢোকে, এই দিক দিয়ে বাতাস ঢোকে, এই দিক দিয়ে, এগুলো এগুলো দিয়ে কি করলো? এই প্রত্যেকটা দিয়ে বাতাস ঢুকলো। এবং এই যে প্রত্যেকটা দিয়ে বাতাস ঢুকলো, বাতাস ঢুকে এই যে এইগুলো হলো ট্রাকিয়া। তাহলে দেখো পুরো শরীরে বাতাসটা ছড়িয়ে যাচ্ছে, সহজ বাংলায় ড্রেইনের মতো। আমাদের শহরের অলিগলিতে যেমন ড্রেন থাকে পানি প্রবাহের জন্য, এখানেও এরকম বাতাস প্রবাহের জন্য পুরো শরীর জুড়ে এরকম নালী দেওয়া। তাহলে দিস আর দ্য ট্রাকিয়া। আশা করি আমরা ক্লিয়ারলি বুঝতে পারলাম। কথা পরিষ্কার?
ওকে, তাহলে আশা করি ডান, আশা করি আমরা জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পেরেছি যে ট্রাকিয়াটা কিভাবে থাকে। তো দেখো এইখানে দেখো বলা হয়েছে শ্বসন সম্পাদনের জন্য ট্রাকিয়া এবং এর শাখা প্রশাখাগুলো যে তন্ত্র তৈরি করেছে তার নাম হলো ট্রাকিয়াল সিস্টেম। তো ভাইয়ারা একটা ছোট্ট পার্থক্য দেখো, তাহলে ঘাসফড়িং এর শ্বসনতন্ত্র, পরীক্ষায় যদি প্রশ্ন আসে ঘাসফড়িং এর শ্বসনতন্ত্রের নাম কি, ঘাসফড়িং এর শ্বসনতন্ত্রের অপর নাম কি, উত্তর হবে ট্রাকিয়াল সিস্টেম। এইটা সবাই ভালো করে লিখে, ভালো করে একটা দাগ দাও, গোল দাও, ট্রাকিয়াল তন্ত্র, কারণ পুরো শরীরটা জুড়ে ট্রাকিয়া। তাহলে ঘাসফড়িং এর শব্দটা কমেন্ট করো তো, ট্রাকিয়াল তন্ত্র শব্দটা কমেন্ট করো, দেখি তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা। ট্রাকিয়াল তন্ত্র ফ্যান্টাস্টিক। ওকে, তাহলে আমরা দেখলাম যে ঘাসফড়িং এর প্রধান শ্বসন অঙ্গের নাম হলো ট্রাকিয়া, যেটা একটা সম্পূর্ণ একটা লম্বা নালী। আচ্ছা, দ্যাটস ফাইন, আমরা তাহলে এটা একটা ভালো একটা কথা বুঝলাম, আমরা ভালো একটা কথা পড়লাম। তো তুমি দেখো এইখানে এই লাইনটা দ্বিতীয় লাইনেও বলা হয়েছে ট্রাকিয়া নামে একটা লম্বা নালী, তোমাকে ঘাসফড়িং থেকে একটা শব্দ ব্রেনের মধ্যে ঢুকায় ফেলতে হবে, ট্রাকিয়া, একটা লম্বা নালীর মাধ্যমে অক্সিজেন সরাসরি দেহকোষে প্রবেশ করে এবং কার্বন ডাই অক্সাইড একই পথে দেহপথে নির্গত হয়। তাহলে এই যে আমাদের নাকের ছিদ্র, তো দেখি তো তাহলে বলো তো আমাদের মানুষের ক্ষেত্রে এইটা কতটুকু ভালো বুঝতে পারো। তাহলে দেখো মানুষের আর গ্রাস হপার ঘাসফড়িং, তাহলে মানুষের যেটা নাকের ছিদ্র, ঘাসফড়িং এর সেটা কি, মানুষের যেটা নাকের ছিদ্র ঘাসফড়িং এর সেটা কি? মানুষের যেটা নাকের ছিদ্র ঘাসফড়িং এর সেটা ফ্যান্টাস্টিক, স্পাইরাকল, রাইট? ওকে, তো এখন আমরা একটা ট্রাকিয়া সহজ ভাষা আঁকার চেষ্টা করব। ধরো এই হইলো একটা ঘাসফড়িং, তুমি ঘাসফড়িং এর শরীরটা উপর থেকে দেখতেছো, আমরা উপর থেকে একটা ঘাসফড়িং শুয়ে আছে, তো এইরকম পাশে পাশে থাকে স্পাইরাকল, এগুলো হলো ছিদ্র। এইগুলা হলো স্পাইরাকল, রাইট? এটা হলো স্পাইরাকল। এরপর এই স্পাইরাকল থেকে যে নালীগুলো ভেতরের দিকে ঢুকে গেল, এই নালীর নামই হলো ট্রাকিয়া। তো এরকম নালী, এই নালীগুলো ভেতরের দিকে লম্বা একটা নালীতে মিলিত হলো ধরো, তাহলে এই হলো ট্রাকিয়া। তাহলে এই লম্বা নালীটা ট্রাকিয়া। দুটা জিনিস শিখে গেলাম। তাহলে দেখো তো স্পাইরাকল থাকে কতগুলা, স্পাইরাকল থাকে 10 জোড়া, ভেতরের দিকে যে নালী সেটার নাম ট্রাকিয়া। এরপরে ছবিতে তুমি এরপরে খেয়াল করো, এরপরে ছবিতে দেখো এই যে আবার এই যে স্পাইরাকল, দেখো কি সুন্দর ছবি, এই পুরাটা হলো ট্রাকিয়া, দ্যাটস ফাইন। এরপর এই ট্রাকিয়াটা ছোট ছোট ভাগে ভাগ হয়ে গেল, এই ছোট ভাগগুলোর নাম হলো, এই ছোট্ট ভাগগুলোর নাম হলো ট্রাকিওল। এরপর চলে গেল সেটা কোষে। তাহলে দ্যাটস দ্য থিং। তাহলে আমরা দেখব একটা ছিদ্র, সেখান থেকে ট্রাকিয়া, সেটা ছোট ছোট ভাগে ভাগ হবে, এই ছোট ছোট ভাগগুলোর নাম হলো ট্রাকিওল, আর এই জায়গাতে হলো আমাদের কোষ। এই তিনটা ধাপ আমাদেরকে বুঝতে হবে। এক, স্পাইরাকল। দুই, ট্রাকিয়া। তিন, ট্রাকিওল কোষ। এই বেসিক তিনটা স্ট্রাকচার বুঝলা কিনা? বাতাসটা এই দিক দিয়ে ঢুকবে, দেখো অক্সিজেন এই দিক দিয়ে ঢুকবে, এই পথে এই যে কোষের মধ্যে ঢুকে গেল, কার্বন ডাই অক্সাইড এই তৈরি হবে, এই যে এই পথে বের হয়ে গেল, দ্যাটস ইট।
এইখানে এর পথিমধ্যে ছোট ছোট বেশ কিছু জিনিসপত্র আছে, আমরা সেটা নিয়ে আলোচনা করব পরবর্তীতে। বাট এই ছোট্ট কথাটা আমরা বেসিকটুকু বুঝলাম কিনা। আমরা যদি দেখি তাহলে বাতাস কোন দিক থেকে কোন দিকে যাবে, স্পাইরাকল থেকে ট্রাকিয়া। এর আগে পরে দু একটা ছোট ছোট কথা আছে, সেটাতে আমি যাব। সেখান থেকে ট্রাকিওল কোষ, খুবই ইম্পর্টেন্ট, বা ট্রাকিওল, সেইখান থেকে দেহকোষ। আলটিমেট ডেস্টিনেশন কি? আলটিমেট ডেস্টিনেশন হলো দেহকোষ। কথা পরিষ্কার? ওকে। রিফাত হোসেন টু এভরিওয়ান, ভাইয়া সাউন্ড কমে গেছে, জি ভাইয়া ক্লিয়ার। ওকে, ডান, সুন্দর। তাহলে আশা করি আমরা এই এই বেসিকটুকু শিখলাম। এখন আমরা যদি এই কথাটাই বইয়ের মধ্যে দেখি, তাহলে বইয়ে এই জায়গায় আরেকটা এক্সট্রা লেভেল অফ জিনিস অ্যাড করেছে। এই সিরিয়ালটা আমাদেরকে খেয়াল করতে হবে। সিরিয়াল, তাহলে দেখো তো, অক্সিজেন, স্পাইরাকল বা শ্বাসরন্ধ্র, সেখান থেকে যাবে ট্রাকিয়া, সেখান থেকে ট্রাকিওল, সেখান থেকে দেহকোষ। এখন এখানে বইয়ে দুটো এক্সট্রা লেয়ারের শব্দ দেওয়া, এই শব্দ দুটো আমাদেরকে জানতে হবে। ট্রাকিয়াতে ঢোকার আগে একটা ছোট্ট জায়গা থাকে যেটাকে বলে অ্যাট্রিয়াম, আর ট্রাকিওল আর দেহে ঢোকার আগে একটা জায়গা থাকে সেটাকে বলে প্রান্তীয় থলি। সহজ ভাষায়, স্পাইরাকল থেকে যাওয়ার পর এই জায়গায় একটা জিনিস অ্যাড করব আমরা। এইখানে আমরা দিব অ্যাট্রিয়াম। অ্যাট্রিয়াম মানে ছোট্ট থলি। তোমরা আমাকে বলতে পারো অ্যাট্রিয়াম মানে কি? অ্যাট্রিয়াম মানে ছোট্ট থলি। আর ট্রাকিওলের পরে ওই জায়গায় একটা ছোট্ট জিনিস দেওয়া হবে, সেই জিনিসটার নাম হলো প্রান্তীয় থলি। তার মানে দুই প্রান্তে দুইটা থলি লাগায় দাও, ঢোকার পরে একটা থলি, শেষ মুহূর্তে একটা থলি, তাহলে প্রান্তীয় থলি। ভাইয়া দুই প্রান্তে দুটো থলি লাগায় দাও, একটা হলো অ্যাট্রিয়াম থলি, আর একটা হলো প্রান্তীয় থলি। কথা পরিষ্কার? ওকে। তাহলে বেসিকটুকু আমাদেরকে আগে জানতে হবে। বেসিক হলো এই চারটা। সবার আগে স্পাইরাকল দিয়ে বাতাস ঢুকলো, তারপর ট্রাকিয়া হলো মূল পথ, ট্রাকিওল হলো তার ছোট্ট পথ, দিন শেষে যাত্রা কোথায়? দেহকোষ পর্যন্ত। ঢোকার পর একটু রেস্ট নেয় অ্যাট্রিয়ামে, দেহকোষে ঢোকার আগে একটু রেস্ট নেয় প্রান্তীয় থলিতে। দ্যাট ইজ দ্য লাইন। এই সিরিয়ালটা বোঝাটা সবচেয়ে ইম্পর্টেন্ট, এবং এখান থেকেই এমসিকিউ আসবে। যারা যারা ক্লাসটা করলাম, কাদের ব্রেইনে এই সিরিয়ালটা ঢুকেছে? বাতাস বের হওয়ার সময় ঠিক উল্টা, প্রান্তীয় থলি থেকে ট্রাকিওল, থেকে ট্রাকিয়া, অ্যাট্রিয়াম, শ্বাসরন্ধ্র, বায়ুমণ্ডল। তাহলে এই ফ্লো চার্ট কে কে আঁকতে পারবো? কার কার ব্রেনের মধ্যে জিনিসটা, ঢুকেছে? ভাইয়া সাউন্ড ঠিক নাই। অ্যানি, সাউন্ড ঠিক আছে ওয়েব অ্যাপে? অ্যানি, ওয়েব অ্যাপে সাউন্ড ঠিক আছে? ফারিয়া সুলতানা, ওয়েব জুমে সাউন্ড ঠিক আছে? আয়মান, সাউন্ড ঠিক আছে? আচ্ছা, কে বলছে সাউন্ড ঠিক নাই? আমি রিফাত, তোমার ওখানে বোধহয় কোনো একটা ইস্যু হচ্ছে। সাউন্ড ক্লিয়ার, ও ফেসবুকে সাউন্ড ক্লিয়ার কিনা? ওকে, তাহলে দ্যাটস দ্য বিউটিফুল। তাহলে দেখো, এটা হলো শ্বসনের গতিপথ। আমাদেরকে সবার আগে এই জিনিসটা সবার আগে আমাদেরকে বুঝতে হবে। ওকে, তো ঠিক আছে, তোমরা এটা বুঝে গেলা। এখন আমরা কিন্তু শ্বসনতন্ত্র তো তোমরা পড়ো নাই, বাট তোমাদেরকে যদি আমি দেখাতে চাই, এই যে দেখো, এইটা হলো মানুষের ট্রাকিয়া। তাকায় দেখো তো, এইটা হলো মানুষের ট্রাকিয়া। এইটা তুমি নাড়তে পারবা। এই যে তোমার আমার ট্রাকিয়া, এই যে তোমার আমার ট্রাকিয়া, এই যে আমাদের ট্রাকিয়া, এই হলো ট্রাকিয়া। তো দেখো, এই ট্রাকিয়াটা এরপর দুই ভাগে ভাগ হয়ে গেল। এটার নাম ব্রঙ্কাস। ব্রঙ্কাস, এই ব্রঙ্কাস গুলো যখন ছোট ছোট শাখায় ভাগ হয়, এই ছোট ছোট শাখায় ভাগ হয়, এইগুলার নাম ব্রঙ্কিওল। তার মানে কোনো কিছু শেষে এরকম ব্রঙ্কাস থেকে ওল হয়ে গেল, তার মানে সেটা ছোট অংশ, ছোট ছোট্ট শাখা। তাহলে ব্রঙ্কাসটা ছোট ছোট ভাগে ভাগ হলো, দিস ইজ কল্ড ব্রঙ্কিওল। ব্রঙ্কাসটা ছোট ছোট ভাগে ভাগ হলো, এইটাকে বলা হয় ব্রঙ্কিওল। তাহলে ট্রাকিয়া, এই যে এখানে আমাদের আমাদের নালী, আমাদের এই যে শ্বাসতন্ত্র, এইটা যখন ছোট ছোট ভাগে ভাগ হবে, ছবির দিকে তাকায় দেখো, বইয়ে এই কথাটাই বলা আছে। এই যে দেখো, এইটা হলো স্পাইরাকল, কি সুন্দর একটা ছবি। এইটা হলো ট্রাকিয়া, এই যে দেখো। আর এরপর এই ট্রাকিয়ার পর যে ছোট্ট ভাগে ভাগ হয়ে গেল, দেখো তো, এইটার নাম হলো ট্রাকিওল। তাহলে দেখো এখানে ছবির মধ্যে দেখো, এই পর্যন্ত এই নীল অংশটুকু হলো ট্রাকিয়া, আর এই যে লাল অংশটুকু, এই হলো ট্রাকিওল। তাহলে ট্রাকিয়া এবং ট্রাকিওলের মধ্যে পার্থক্য, এখানে একটা পার্থক্য দেওয়া আছে, সেই জিনিসটা আমরা পড়বো। তাহলে দেখো তো, ট্রাকিয়ার সম্পর্ক কার সাথে?
ট্রাকিয়ার সম্পর্ক স্পাইরাকলের সাথে, আর ট্রাকিওলের সম্পর্ক কার সাথে? দেহের কোষের সাথে। এই হলো মেইন কথা। আমরা দেখি এখানে পার্থক্যর দিকে তাকায় দেখো, ট্রাকিয়া বড় ব্যাস বিশিষ্ট, ছবিতেও দেখা যাচ্ছে। এটা সূক্ষ্ম সূক্ষ্ম নালী। ট্রাকিয়ার শাখা প্রশাখা আছে, এদের কোনো শাখা প্রশাখা নাই। তুমি যদি ছবির দিকে তাকাও তাহলেই বুঝতে পারবা। তাকায় দেখো, এই যে ট্রাকিয়াটা দুই ভাগে ভাগ হচ্ছে বা এই যে শাখা প্রশাখা আছে, এর কোনো শাখা প্রশাখা নেই। প্রত্যেকটা এক একটা ট্রাকিওল ধরে নিতে হবে যে এটার আর কোনো শাখা প্রশাখা, আর কোনো শাখা প্রশাখা নাই। 2 নাম্বার, দেখো ট্রাকিয়াটা কখনোই চুপসে যায় না, কারণ তার ইন্টিমা থাকে। প্রশ্ন হবে ট্রাকিয়া, তোমার আমার ট্রাকিয়াও কিন্তু কখনোই চুপসে যাবে না, কলাপস করে না, কারণ এটার মধ্যে তরুণাস্থি দেওয়া। এখানে কি দেওয়া? ইন্টিমা দেওয়া। আর এই জায়গাতে ইন্টিমা দেওয়া থাকে না, সেই জন্য এটা চুপসে যায়। এখন তোমরা বলবা ভাইয়া ইন্টিমা মানে কি? তোমরা আমাকে এখন এই প্রশ্নটা করতে পারো যে ভাইয়া ইন্টিমা মানে কি? ঠিক আছে, এখন ইন্টিমা এইখানে একটা লিখতে, ইন্টিমা কথাটা ইন্টিমা বা ইন্টারনা, একটা শব্দ বলা হয় এক্সটার্না। এক্সটার্না মানে বাইরের, এক্সটার্না মানে বাইরের, আর ইন্টারনা মানে ভেতরের। ইন্টিমা শব্দের অর্থ ভেতর। ইন্টিমা শব্দের অর্থ কি? ভেতরের স্তর। তাহলে তোমাকে যদি বলে ট্রাকিয়ার ভেতরের স্তরটার নাম কি, ট্রাকিয়ার ভেতরের স্তরটা, ট্রাকিয়াটাকে যদি তুমি এইভাবে কাটো, একটা এইভাবে তুমি যদি প্রস্থচ্ছেদ দেখো, তাহলে ট্রাকিয়ার যে ভেতরের স্তরটা, ট্রাকিয়ার এই যে ভেতরের স্তরটা, এটার নাম ইন্টিমা। ইন্টিমা মানে ভেতরের স্তর। এখন প্রশ্ন হবে যে এই ট্রাকিয়াটা কি এরকম চুপসে যেতে পারে কিনা? এইরকম আছে ট্রাকিয়াটা, এটা এরকম চুপসে যেতে পারে কিনা? উত্তর হলো যেতে পারে না, কারণ এই ইন্টিমার মধ্যে একটা পদার্থ থাকে যার নাম টিনিডিয়া, যেটা তরুণাস্থির মতো। পদার্থটার নাম কি? তরুণাস্থির। তরুণাস্থির মতো। এইটা দ্বারা কি বোঝায়? এইটা দ্বারা তোমাকে আমি যদি এখন হাতের কাছে কিছু একটা থাকে সেটার উদাহরণ বুঝাতে পারবো। যেমন যেমন দেখো এই টিস্যু পেপারটা, এইটা কিন্তু চাইলেই আমি চাপ দিলেও চুপসাতে পারবো না, কারণ ভেতরে একটা কাগজ দেওয়া আছে, তাই না? এটার ভেতরে একটা কাগজ দেওয়া, কিন্তু এই কাগজটা খুলে নেই, এখনই চাপ দেওয়া মাত্র এটা চুপসে যাবে। তাহলে এই ভেতরে কাগজ দেওয়া, এইটা হলো ট্রাকিয়ার ভেতরে এইরকম কাগজ দেওয়া থাকে, আর ওই কাগজটার নামই হলো টিনিডিয়া। আর ট্রাকিওল এই কাগজটা দেওয়া থাকে না, এক চাপ দিলে যে কোনো মুহূর্তে ওটা চুপসে যাবে। তাহলে দিস ইজ দ্য লাইন। চুপসে যাবে কোনটা, চুপসে যাবে না কোনটা? ঠিক উপরের দিকে এই লাইনটা দেওয়া আছে। সবাই আমরা চলো এই লাইনটা, সবাই আমরা চলো এই লাইনটা পড়ে ফেলি। এটা কিন্তু এমসিকিউ আসবে, প্রচন্ড ইম্পর্টেন্ট। তাহলে কমেন্ট করো তো, ইন্টিমায় কোন জিনিসটা থাকার কারণে ঘাস ফড়িং এর এটা কখনো চুপসে যায় না? দেখি বলো তো, ইন্টিমায় কি থাকার কারণে ঘাস ফড়িং এর ট্রাকিয়া কখনো চুপসে যায় না? টিনিডিয়া। ফারিয়া সুলতানা, টিনিডিয়া বানানটা ফ্যান্টাস্টিক হয়েছে। ফ্যান্টাস্টিক, টিনিডিয়া, খুবই সুন্দর। তাহলে আশা করি আমরা এইটা ক্লিয়ারলি বুঝে গেলাম ইনশাল্লাহ। এইবার দেখো, এই যে ট্রাকিয়াগুলা, সেগুলো হিমোসিলে অবস্থান করে। তোমাদেরকে আমি গত ক্লাসে পড়িয়েছি হিমোসিল কয়টা থাকে বা সাইনাস কয়টা থাকে, 3টা। তাহলে ওই 3টা সাইনাসের অবস্থান করে, আর এরা অবস্থান করে হিমোসিলের পরে দেহকোষের নিবিড় সান্নিধ্যে। ছবির মধ্যেই দেখতে পাচ্ছ। ট্রাকিয়ার বর্ণ কি? রূপার মতো। ট্রাকিওলের বর্ণ কি? সাদা। ট্রাকিওলের ভেতরে তরল থাকে, এর ভেতরে বাতাস থাকে। তো এই কথাটা আমাদেরকে পড়তে হবে, এই যে বাতাসটা বাইরে থেকে ঢুকতেছে, ওইটা পরবর্তীতে তরলের সাথে মিশে যায়। আমরা একটু আগেই দেখলাম ট্রাকিয়া, স্পাইরাকলের পরে অ্যাট্রিয়াম, তারপরে ট্রাকিয়া, আর এইটা ট্রাকিওল কোষ থেকে উৎপন্ন হয়। তো ভাইয়া ট্রাকিওল কোষের একটা ছবি দেওয়া আছে,
আমরা যদি ছবিটা দেখার চেষ্টা করি, আগের পেজে ছবিটা ছিল, আমি তোমাদেরকে জাস্ট দেখাই দেই। এগুলো কিন্তু মুখস্থ করার কিছু নেই, একটা ছবি ভালো করে বুঝতে পারলেই হয়। এই যে এখানে ট্রাকিওল কোষ, ট্রাকিয়া যে জায়গায় শেষ হয় তারপর একটা কোষ, সেই কোষ থেকে ট্রাকিওল গুলো শুরু। তো জাস্ট মনে রাখতে হবে যে ট্রাকিওল কোষ থেকে ওইটা শুরু হয়। ওকে, এবং তাহলে এর শেষ যেখানে, ওর শুরু সেখানে, আর ওর শেষ দেহকোষে। এই দুইটা কিন্তু এমসিকিউ আসবে, এই দুইটা জাস্ট বুঝে উত্তর করলেই হলো। ট্রাকিয়া থেকে সরাসরি দেহকোষের সম্পর্ক নাই, ট্রাকিওলের সরাসরি দেহকোষের সাথেই সম্পর্ক। বুঝাতে পারলাম? এবং ট্রাকিয়া অক্সিজেন কার্বন ডাই অক্সাইড পরিবহন করে, ট্রাকিওল অক্সিজেন স্পাইরাকল থেকে এটা বিনিময় করে, ট্রাকিওল কোষ দেহ কোষের সাথে এটা বিনিময় করে। তাহলে একজনের সম্পর্ক কার সাথে, যেই কথাটা বারবার বলছি, একজনের সম্পর্ক ট্রাকিয়ার সম্পর্ক স্পাইরাকলের সাথে, আর এর সম্পর্কটা দেহ কোষের সাথে। এর বিনিময়টা কার সাথে? দেহ কোষের সাথে। এর বিনিময়টা কার সাথে? স্পাইরাকলের সাথে। এই পার্থক্য মুখস্থ করার কিছু নাই ভাইয়া। আমি আগের অংশটুকু পাইনি, এখন আগের অংশটা দেখা যাচ্ছে না কেন? লাইভ থাকা অবস্থায় দেখা যায় না, লাইভটা শেষ হলেই তুমি আগের অংশটা দেখতে পাবা। তাহলে এই যে পার্থক্যটা, এই পার্থক্যটা কি আমরা একবার হলেও ক্লিয়ারলি বুঝতে পারলাম? চলো আমি ঠান্ডা মাথায় একবার বুঝাবার চেষ্টা করি। তাহলে ট্রাকিয়াটা প্রান্তের, স্পাইরাকল থেকে বাতাসটা প্রথমে ট্রাকিয়াতে আসলো, তারপরে সেটা ট্রাকিওলে গেল, তারপর সেটা দেহকোষে গেল। তার মানে দেহকোষের সাথে সম্পর্ক কার? দেহকোষের সাথে সম্পর্ক ট্রাকিওলের, তাই না? ট্রাকিওল মানে ছোট্ট সূক্ষ্ম চিকন, যেটা বাতাসের অভাব, যদি বাতাস না থাকে ভেতরে চুপসে যাবে। আর যদি ট্রাকিয়া কখনোই চুপসে যাবে না, কারণ তার ভেতরে একটা শক্ত পদার্থ থাকে যার নাম হলো টিনিডিয়া। কথা পরিষ্কার? ওকে, তাহলে আশা করি আমরা এই পর্যন্ত একটা ক্লিয়ার কাট, আশা করি আমরা এই পর্যন্ত একটা ক্লিয়ার কাট আইডিয়া পেয়ে গেলাম। তো এখানে আর কি পড়তে হবে? এটা থেকে পরীক্ষায় প্রশ্ন কিভাবে আসবে? এইটা থেকে পরীক্ষায় সাধারণত খুব যে এখান থেকে প্রশ্ন আসে তা না। আমাদেরকে প্রথম কথা হলো যে আগে এমসিকিউ আসবে যে শ্বাসরন্ধ্র থাকে কতগুলা? উত্তর হলো 10 জোড়া। এবং শ্বাসরন্ধ্রও কেন কখনো চুপসে যায় না? কারণ শ্বাসরন্ধ্রের চারপাশে পেরিট্রিম থাকে, এবং শ্বাসরন্ধ্রের মধ্যে একটা ছাঁকনি যন্ত্র দেওয়া থাকে, ছাঁকনি যন্ত্র। ঠিক আছে, পেরিট্রিম এবং ছাঁকনি যন্ত্র, এই দুইটা। আসিয়া জাহান, হ্যাঁ ক্লাস জুমে হচ্ছে, মূল গ্রুপে জুমে হচ্ছে। আর এই ক্লাসটা আমরা সবার সাথে শেয়ার করতে বাধ্য হয়েছে আজকে। আজকে হয়তো সবার সাথে শেয়ার করার কথা ছিল না, কিন্তু শেয়ার করতে বাধ্য হয়েছে। এখান থেকে পেরিট্রিম শব্দটা পড়তে হবে এবং ছাঁকনি যন্ত্র শব্দটা পড়তে হবে, এখান থেকে এমসিকিউ আসবে। ওকে, ডান। ওকে, এখান থেকে এটা আমরা পড়ে ফেললাম ট্রাকিয়াল তন্ত্র। এটা তোমরা একটা রিডিং দিতে পারো, এগুলো নিয়ে খুব বেশি মাথা ঘামানোর কিছু নাই। পরীক্ষায় আসলে এখান থেকে আহামরি তেমন কোনো প্রশ্ন আসবে না, এইটাই হলো সত্য কথা। আর এইখান থেকে এইটা সর্বোচ্চ লাইন আসতে পারে, বায়ুথলি। জায়গায় জায়গায় এরকম বায়ুথলি থাকে, যেখানে ট্রাকিয়ার কিছু শাখা প্রসারিত হয়ে একটা বাতাসের থলি গঠন করে। এই বাতাসের থলিগুলো অতিরিক্ত বাতাস ধরে রাখে, যতটুকু বাতাস তার শরীরে দরকার নাই সে অতিরিক্ত বাতাসটা ধরে রাখে, প্রয়োজনে সাপ্লাই দেয়। এবং এই বায়ুথলিগুলো সংকুচিত প্রসারিত হয়ে বাতাসের প্রবাহ নিয়ন্ত্রণ করে। আমরা এইটুকু জানবো ট্রাকিওল। তো মূল পড়াটা হলো এইটা, মূল পড়া হলো এইটা, এবং মূল পড়া হলো এই জিনিসটা। এইটা যে পারবে তার আসলে মূল পড়া শেষ, ট্রাকিয়াল সিস্টেম আসলে তার পড়া শেষ। এটা তোমরা এখন একটু রিডিং পড়তে পারো, এখান থেকে সর্বোচ্চ এমসিকিউ আসবে এবং ট্রাকিয়া ও ট্রাকিওলের পার্থক্যটা আসবে। আশা করি এই অংশটুকু সবার কাছে পরিষ্কার। আমরা আলোচনা করলাম ঘাসফড়িং এর শ্বসন তন্ত্র। তাহলে দেখি তো কয়েকটা টেস্ট করি, লাইভ কুইজ। দেখি 1 নাম্বার প্রশ্ন, কোনো অপশন দিব না, তোমরা ডিরেক্ট উত্তর দিবা। 1 নাম্বার প্রশ্ন পরীক্ষায় আসলো, বলো তো ঘাসফড়িং এর শ্বাসরন্ধ্র কয়টা? দ্রুত উত্তর দাও, এইগুলা থেকে ডিরেক্ট পরীক্ষা প্রশ্ন পেয়ে যাবা। হ্যাঁ, যারা উত্তর দিচ্ছে 10 তাদের উত্তর ভুল, উত্তরটা হবে 10 জোড়া, মানে 20টা, হয় 20টা উত্তর করতে হবে, নাহলে 10 জোড়া উত্তর করতে হবে। তোমরা আমাকে বলো যে প্রধান শ্বসন অঙ্গ কোনটা?
ট্রাকিয়া, ফ্যান্টাস্টিক। তোমরা আমাকে বলো দেহকোষে অক্সিজেন প্রদান করে কে? শ্বাসতন্ত্রের কোন অংশটা দেহকোষে অক্সিজেনকে পৌঁছে দেয়? আসিফ ফয়সাল, ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক, খুবই ভালো। খুবই ভালো, খুবই সুন্দর, রাইট। ওকে, লাস্ট ওয়ান, তোমরা আমাকে বলো ট্রাকিয়া চুপসে যায় না কেন? আসির, ফয়সাল, আয়মান, খাদিজা, খুবই সুন্দর উত্তর, নাবিলা, মুহিতা, নাইম, মেহেজাবিন, মায়া, অসাধারণ, খুবই সুন্দর। তাহলে এইখান থেকে আমি তোমাকে এইটুকু বলতে পারি, যে এই এমসিকিউ গুলো আসবে। আমি তোমাকে এইটুকু বলতে পারি যে এই এমসিকিউ গুলো তুমি পরীক্ষায় পেতে যাচ্ছ, এই এমসিকিউ গুলো আসার সম্ভাবনা আছে। বুঝাতে পারলাম? দুনিয়ার যেই পরীক্ষা দাও, দুনিয়ার যেই পরীক্ষা দাও সেইটা অপশনে ইন্টিমা থাকতে পারে, অপশনে টিনিডিয়া থাকতে পারে। ঠিক আছে? তো আশা করি আমি তোমাকে শ্বসনতন্ত্রের উপর একটা ক্লিয়ার কনসেপশন দেওয়ার চেষ্টা করলাম। এখানে এর বেশি আসলে পড়ার কিছু আছে বলে আমি বিশ্বাস করি না। আই থিঙ্ক দ্যাট উইল বি ইনাফ। তোমাকে ভাইয়া প্রচুর পড়াইলাম, আশা করি ডান। তাহলে শ্বসনতন্ত্র শেষ। তাহলে ঘাসফড়িং কিভাবে নিঃশ্বাস নেয়, তেলাপোকা কিভাবে নিঃশ্বাস নেয়, ঠিক আছে, কিভাবে তেলাপোকা নিঃশ্বাস নেয়, কিভাবে ঘাসফড়িং নিঃশ্বাস নেয়, কিভাবে একটা পিঁপড়া, ভাইয়া দুনিয়ার সকল পোকামাকড়, দুনিয়ার সকল পোকামাকড়, তুমি এখন একটা পিঁপড়া কিভাবে নিঃশ্বাস নেয় এটা কিন্তু বলতে পারবা। একটা পিঁপড়া কিভাবে নিঃশ্বাস নেয়, তোমার চারপাশে যে পোকামাকড় গুলো তুমি দেখো, তেলাপোকা কিভাবে নিঃশ্বাস নেয়, তুমি সেটা এখন চিন্তা করলেই, একটা মশা কিভাবে নিঃশ্বাস নেয়, একটা মাছি কিভাবে নিঃশ্বাস নেয়, সবাই এই পদ্ধতিতে। ঘাসফড়িং যেভাবে নেয় হুবহু সেম পদ্ধতিতে। তোমার হাতে একটা মশা বসলো, ওরাও কিন্তু এই ট্রাকিয়াল সিস্টেম, এই ট্রাকিয়াল তন্ত্র, এই পদ্ধতিতেই সবাই নিঃশ্বাস নেয়। তাহলে এই বিষয়ে আশা করি তোমাদের একটা ক্লিয়ার কাট আইডিয়া হয়ে গেল পোকামাকড় কিভাবে শ্বাস প্রশ্বাস গ্রহণ করে ট্রাকিয়াল তন্ত্রের মাধ্যমে। এইবার তোমাদেরকে আরেকটা তন্ত্র সম্পর্কে পড়াবো, সেইটা হলো রেচন তন্ত্র। তাহলে আমরা কি কি পড়ে ফেললাম, তাই না? রক্ত সংবহন তন্ত্র শেষ, পরিপাক তন্ত্র শেষ, শ্বসন তন্ত্র শেষ। এইবার পড়বো রেচন। তোমার আমার রেচন তন্ত্রটা কিরকম ভাইয়া? তোমার আমার রেচন তন্ত্র এই তো, আমরা এটা ছবি আকার কি আছে আমি তো তোমাদেরকে জাস্ট দেখাতেই পারি। দেখো তোমার আমার রেচন তন্ত্রটা কিন্তু এই রকম। এই যে আমাদের কিডনি থাকে এবং সেই কিডনিতে প্রস্রাব তৈরি হয়, সেই আমাদের কিডনি থাকে, সেই কিডনিতে প্রস্রাব তৈরি হয়, সেখান থেকে নিচে নেমে আসে সেই প্রস্রাবটা। দেখো যেই জায়গায় প্রস্রাবটা জমা হয় সেইটাকে, যেই জায়গায় প্রস্রাবটা জমা হয় সেটাকে বলে ব্লাডার। তারপর তুমি এই পথে প্রস্রাবটাকে বের করে দাও, এইটা হলো আমাদের রেচন তন্ত্র। এবং এখানে আমাদেরকে যেই পড়াটা পড়তে হবে সেটা কি, এইখানে আমাদেরকে যেই পড়াটা পড়তে হবে সেটা হলো কিডনির প্রধান এককের নাম কি? নেফ্রন। আমরা এখন সেটা নিয়েই আলোচনা করব, তাই না? ওকে। তো দেখো আমরা এখন আমাদের মানুষেরটা নিয়ে আলোচনা করব না, আমরা ঘাসফড়িং এটা নিয়ে আলোচনা করব, কিন্তু মানুষের সাথে আমরা চিন্তা করে নেই আমাদের মূল এককটাকে নেফ্রন, যেটা কিনা আমাদের প্রস্রাব তৈরি করে। তারপর এখানে কিডনি আছে, ইউরেটার আছে, ব্লাডার আছে। ওকে, ডান। তো এখন আমরা চলো তো দেখি ঘাসফড়িং এই কাজগুলো কে করে। ঘাসফড়িং এর ক্ষেত্রে এই ঘটনাটা, ঘাসফড়িং এর ক্ষেত্রে এই ঘটনাটা কেমন ভাইয়া? ঘাসফড়িং এর ক্ষেত্রে কিন্তু ঘটনাটা তোমার আমার মতো না। এক নাম্বার কথা হলো ঘাসফড়িং এর কোনো কিডনি নাই, ঘাসফড়িং এর কোনো কিডনি নাই। দুই নাম্বার কথা কি, তোমার যেমন মূত্রনালী আছে, মূত্রনালী, মূত্রনালী নাই। সবচেয়ে মজার কথা, তুমি যেমন রেচন পদার্থ বলতে কি তুমি মূত্র বুঝো, তাই না, প্রস্রাব। ঘাসফড়িং এর কিন্তু মূত্রই নাই, মূত্রই তৈরি হয় না। খেয়াল করো, ঘাসফড়িং এর মূত্র তৈরি হয় না। ঘাসফড়িং এর না আছে কিডনি, না আছে প্রস্রাব করার রাস্তা, না আছে প্রস্রাব। ভাই প্রস্রাব না থাকলে আর প্রস্রাব করার রাস্তা দিয়ে করবেটা কি? তাহলে খেয়াল করো,
ঘাসফড়িং এর রেচন পদার্থগুলো সে কি করে, মলের সাথে ত্যাগ করে, মলের সাথে ত্যাগ করে। তোমাকে এই জিনিসটা জানতে হবে। তুমি ভাইয়া মল ত্যাগ করো, আবার এদিকে প্রস্রাব করো, তাই না? তাহলে ঘাসফড়িং কিন্তু আলাদা করে প্রস্রাব করে না। ঘাসফড়িং তার ময়লা পদার্থগুলোকে কি করে, মলের সাথে ত্যাগ করে। আমরা কি এইটা আগে ব্রেনের মধ্যে ঢুকাই? জিনিসটাকে আগে বুঝতে পারলাম? বলো তো আয়মান, ঘাসফড়িং কি প্রস্রাব করে? ঘাসফড়িং কি প্রস্রাব করে? না। তাহলে ঘাসফড়িং প্রস্রাব করে না। ঘাসফড়িং কি করে? সে ঘাসফড়িং এমনি মলত্যাগ করে, ঘাসফড়িং সবার মতোই মলত্যাগ করে, কিন্তু এর মলের স্পেশাল বৈশিষ্ট্য হলো এর মধ্যে তার রেচন পদার্থটা থাকে। তোমার আমার মলে কিন্তু তোমার আমার রেচন পদার্থ থাকে না। তোমার আমার মলে কিন্তু তোমার আমার রেচন পদার্থ থাকে না। ঘাসফড়িং এর কিন্তু ভাইয়া, ঘাসফড়িং এর কিন্তু এই রেচন পদার্থটা, ঘাসফড়িং এর কিন্তু এই রেচন পদার্থটা থাকে, মলের সাথে মিশ্রিত। তাহলে দেখো আমরা সবার আগে এই জিনিসটা বুঝলাম। তো আমাদের যেমন নেফ্রন, এই হলো তোমার আমার নেফ্রন। নেফ্রনের এই অংশটুকুকে বলে মালপিজিয়ন। মানুষের ক্ষেত্রে কিন্তু মালপিজিয়ন বডি বা মালপিজিয়ন কণিকা। নেফ্রনের এই অংশটাকে বলা হয় মালপিজিয়ন বডি বা মালপিজিয়ন কণিকা। ঘাসফড়িং এর যেটা প্রধান অঙ্গ, সেটার নাম মালপিজিয়ন নালিকা। তাহলে তোমার আমার প্রধান রেচন অঙ্গের নাম যেমন নেফ্রন বা একক, ঘাসফড়িং এরটার নাম মালপিজিয়ান নালিকা। তাহলে মালপিজিয়ান নালিকা ঘাসফড়িং এরকম মূত্র তৈরি করার চেষ্টা করে, কিন্তু মূত্র তো তৈরি হয় না, রেচন পদার্থ তৈরি করে। কিসের মাধ্যমে? মালপিজিয়ান নালিকা। ওকে, আচ্ছা, সেইটা পড়বো। মালপিজিয়ান নালিকা কেমন দেখতে আমি তোমাকে গতদিন পড়িয়েছি। সেটা হলো ঘাসফড়িং এর পৌষ্টিকতন্ত্র 3 ভাগে বিভক্ত: অগ্র, মধ্য, পশ্চাৎ। অগ্র, মধ্য, পশ্চাৎ। মধ্য এবং পশ্চাতের সংযোগস্থলে মালপিজিয়ন নালিকা অবস্থিত। মধ্য এবং পশ্চাতের সংযোগস্থলে মালপিজিয়ন নালিকা অবস্থিত। এখন এই যে মালপিজিয়ন নালিকা অবস্থিত, এই নালিকাটাকে যদি আমরা বড় করে দেখি, এখানে ছোট্ট, এটাকে মাইক্রোস্কোপে বড় করে দেখছি, তাহলে তুমি ছবিতে যা দেখতে পাবা এই হলো সেটার ছবি। এই যে এইটা একটা মালপিজিয়ন নালিকা, দেখো তাই লিখাই আছে মালপিজিয়ন নালিকা। তা নালিকাটাকে বড় করে দেখতে এরকম। ওকে শুভ, ঠিক আছে শুভ, তাহলে এইটা হলো একটা মালপিজিয়ন নালিকা। ওকে ফাইন। আর এটাকে যদি আমরা ক্রস সেকশনে দেখি, কাট করে দেখি, দেখো এই যে এইটা হলো ফাঁকা জায়গা, এখানে কিছু কোষ আছে। এই কোষগুলোর মাথায় ব্রাশ বর্ডার। এইটাতে 7 স্টার মারো সবাই যারা ক্লাস করছো, এটাতে 7 স্টার মারো, 7 স্টার, 7 স্টার মারো, এটাতে 7 স্টার। পরীক্ষায় আসবে যে ঘাসফড়িং এর কোথায় ব্রাশ বর্ডার থাকে। ব্রাশ বর্ডার মানে কি রে ভাইয়া? একটা বর্ডারে ব্রাশের মতো, তুমি যে ব্রাশ করো সকালে দাঁত ব্রাশ, তো দেখো এটা একটা ব্রাশের মতো, রাইট? ওকে। এই এই লুমেন মানে কি? লুমেন মানে ফাঁকা জায়গা। লুমেন মানে টিউবের ভেতরে ফাঁকা জায়গা। এই ফাঁকা জায়গাটাতে কি কি ঘটনা ঘটে সেইটাই এই ছবিতে দেওয়া। এই ছবিটা পড়ে ফেললেই আমাদের আসলে পড়া, এই ছবিটা পড়ে ফেললেই আমাদের পড়া শেষ। ওকে, ওকে, ঠিক আছে। ওকে সুন্দর। এখন তোমরা আমাকে বলো, মানুষের মূত্রের প্রধান বর্জ্য উপাদানের নাম কি? মানুষের মূত্রের, প্রস্রাবের। তাহলে মানুষের প্রধান বর্জ্য উপাদানের নাম হলো
ইউরিয়া। মানুষের প্রধান ময়লা পদার্থের নাম কি? ইউরিয়া। কিন্তু ভাইয়া তোমাকে যদি বলে এই জায়গাটাই মানুষের জায়গায়, যদি বলে ঘাসফড়িং এর ক্ষেত্রে এটা কি, তুমি ইউরিয়াটা কিন্তু এখনই তুমি যে টয়লেটে যাই যে প্রস্রাব করছো, তুমি ইউরিয়া বের করে দেওয়ার জন্য, তোমার মূল লক্ষ্য কি? ইউরিয়াটা বের করে দেওয়ার জন্য, হ্যাঁ ইউরিয়া। তো যারা যারা অ্যামোনিয়া উত্তর দিচ্ছ, ঠিক আছে অ্যামোনিয়া আমরা বের করতে চাই, বাট দিন শেষে ইউরিয়া আকারে বের হয়, ইউরিয়াটাই প্রধান উত্তর। ঘাসফড়িং এর ক্ষেত্রে কি হবে উত্তরটা? ইউরিক অ্যাসিড। তাহলে ঘাসফড়িং এর প্রধান বর্জ্যের নাম কি? ঘাসফড়িং এর প্রধান বর্জ্যের নাম কি বলেন তো? তাহলে ইউরিক অ্যাসিড, ফ্যান্টাস্টিক। তাহলে ঘাসফড়িং এটা ইউরিক অ্যাসিড। এবং তুমি ছবিটার মধ্যে তাকায় দেখো, এই ছবিটার মধ্যে তুমি দেখো, এই ছবির মধ্যে দেখো, এই যে দিন শেষে কি তৈরি হচ্ছে? দিন শেষে ইউরিক অ্যাসিড তৈরি হচ্ছে। কোথায়? ইউরিক অ্যাসিড। তুমি তাকায় দেখো, দিন শেষে ইউরিক অ্যাসিড তৈরি হচ্ছে কোথা থেকে? পটাশিয়াম ইউরেট, পানি, কার্বন ডাই অক্সাইড মিলিত হয়, পটাশিয়াম ইউরেট পিইউ প্লাস H2O প্লাস কার্বন ডাই অক্সাইড, রসায়নের বিক্রিয়া, এই তিনটা জিনিস মিলিত হলো, মিলে তৈরি করলো পটাশিয়াম বাইকার্বনেট, পিবিসি, পটাশিয়াম বাইকার্বনেট, এবং পানি এবং ইউরিক অ্যাসিড। তাহলে এই যে বিক্রিয়াটা, এই বিক্রিয়াটা আমাদেরকে জানতে হবে। পটাশিয়াম ইউরেট প্লাস পানি প্লাস কার্বন ডাই অক্সাইড, খেয়াল করো, তৈরি করে কি? পটাশিয়াম বাইকার্বনেট প্লাস পানি প্লাস ইউরিক অ্যাসিড। এই ইউরিক অ্যাসিডটা শরীর থেকে বের হয়ে যায়। এই বিক্রিয়াটাই তো পড়া শেষ। এর মধ্যে পিবিসি, এই দুটা আবার শরীরের মধ্যে ঢুকে যায়। এই তো। তাহলে ঘাসফড়িং এর সকল ময়লা পদার্থ কি ঘটনা ঘটে ভাইয়া? দেখো এই বিক্রিয়াটা, পানি, পিইউ প্লাস কার্বন ডাই অক্সাইড, পিবিসি, H2O প্লাস ইউরিক অ্যাসিড, এইটা দিন শেষে কি হয়ে যাবে? শরীর থেকে বের হয়ে যাবে। কিসের সাথে বের হয়ে যাবে? মলের সাথে বের হয়ে যাবে। কিসের সাথে বের হয়ে যাবে এটা? দেখো পৌষ্টিক নালী। ঠিক আছে, ওকে। তাহলে দেখো এই যে ব্যাখ্যাটা, ইউরিক অ্যাসিড মলের সাথে বের হয়ে যায়। তাহলে আমরা বেসিকটা বুঝলাম, এখন আমরা জিনিসটা, আমরা মূল ঘটনাটা বুঝে গেলাম। এখন আমি কি ঘটনা ঘটে তুমি এই জায়গায় দেখো, সেটা হলো বলা হচ্ছে যে একটা আহ ছবির ঘটনাটা কোথায় ঘটতেছে আমি তোমাকে দেখাই দিচ্ছি, যারা মনোযোগ দিয়ে ক্লাস করছো তাদের জন্য। এটা একটু বড় করছি, দেখো এইটা তো পৌষ্টিক নালী, এই জিনিসটা তো এই জায়গায় কানেক্টেড। আমি যদি একটা ছবিকে বড় করে দেখাই, এই রাইট, এই বুঝতে পারলাম। এই যে মালপিজের নালিকাগুলো দেখতে কেমন? এই রকম। এই যে মালপিজের নালিকা, এখানে তিনটা মালপিজের নালিকা, এখানে তিনটা মালপিজের নালিকা, এক, দুই, তিন। এই নালিকার কয়টা প্রান্ত? এইটা একটা প্রান্ত যেই প্রান্তটা বদ্ধ, আর এইটা একটা প্রান্ত যেই প্রান্তটা মুক্ত। এটা কার সাথে কানেক্টেড? পৌষ্টিক নালীর সাথে কানেক্টেড, তাই না? পৌষ্টিক তন্ত্রের সাথে কানেক্টেড। এখন এখানে এই কথাটাই বলেছে যে মালপিজের নালী দুইটা প্রান্ত, একটা প্রান্ত মুক্ত, আরেকটা প্রান্ত বদ্ধ, রাইট? আচ্ছা, তো একটা প্রান্ত খোলা আরেকটা বদ্ধ, কিন্তু যেই প্রান্তটার মুখটা বন্ধ সে কিন্তু এই জায়গায় স্বাধীনভাবে নড়াচড়া করতে পারে, আর এটা এই জায়গায় ফিক্সড।
তো এইটা হিমোলিম বা ঘাসফড়িং এর প্লাজমা থেকে পানি শোষণ করে, কার্বন ডাই অক্সাইড শোষণ করে এবং পটাশিয়াম ইউরেট শোষণ করে। তাকায় দেখো, কার্বন ডাই অক্সাইড, পানি, পটাশিয়াম ইউরেট, একটা দুইটা তিনটা, তিনটাকেই শোষণ করে এবং শোষণ করার পর সে সেটাকে কিসে পরিণত করে? পিবিসি, পানি এবং ইউরিক অ্যাসিড। এই কথাটাই বলেছে। ইউরিক অ্যাসিডটা শরীর থেকে বের হয়ে যায় মলের মাধ্যমে, আর বাকিগুলো আবার রক্তে চলে যায়। তিনটা মাত্র লাইন তোমরা লিখবা। কি লাইন লিখবা? মালপিজিয় নালিকার ভেতরে হিমোলিম থেকে, কোথা কোথা থেকে? হিমোলিম্ফ, হিমোলিম থেকে, ছবিটা গেল কোথায়? যদি আমরা একটা ছবি আঁকতে চাই, দ্যাটস ইট। এই হলো মালপিজিয় নালিকা। হিমোলিম থেকে প্রথমে কি ঢুকাবা? পটাশিয়াম ইউরেট। কি ঢুকাবা? পানি। কি ঢুকাবা? কার্বন ডাই অক্সাইড। কি তৈরি করবা এখান থেকে? পিবিসি। কি তৈরি করবা? পানি। আর কি তৈরি করবা? ইউরিক অ্যাসিড। ইউরিক অ্যাসিডকে মলের সাথে বের করে দিবা, এই দুইটাকে আবার হিমোলিম্ফে ফেরত পাঠাবা, লিখবা এটার নাম হিমোলিম্ফ। আর এইটার নাম কি? মালপিজিয়ান নালিকা। কার কার মাথায় জিনিসটা ঢুকেছে বলো? অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। কে কে বুঝতে পেরেছো? খুব কঠিন কিছু না, কিন্তু না বুঝলে এই জিনিস প্রচন্ড কঠিন। তুমি যদি এটা না বুঝে মুখস্থ করো, তাহলে এটা আসলে প্রচন্ড কঠিন জিনিস। আর তুমি যদি এটা বুঝে পড়ো, তাহলে এইটা আসলে তেমন কোনো কঠিন জিনিস, তুমি যদি এটা বুঝে পড়ো তাহলে এটা আসলে তেমন কোনো কঠিন জিনিস বা কঠিন বিষয় নয়। ঠিক আছে, বুঝেছি, আমরা সবাই বুঝেছি। এটা থেকে সিকিউ আসতেই পারে। ওকে, তাহলে প্রধান রেচন অঙ্গের নাম কি? মালপিজিয় নালিকা। দেখো পুরাটা এ টু জেড পড়ায় দিলাম। এইটার আবিষ্কারক কে? তাহলে দেখো, ঘাসফড়িং এর প্রধান রেচন অঙ্গের নাম মালপিজিয়ন টিউবিউল, মালপিজিয়ন নালিকা। এইটা ছাড়াও এটা আবিষ্কারক কে? মার্সেলো মালপিজি। কয়টা থাকে? 100টা মালপিজিয়ন নালিকা। ঘাসফড়িং এ কয়টা মালপিজিয়ন নালিকা থাকে? 100টার মতো। ঠিক আছে। এবং মালপিজিয়ন নালিকার ভেতরে থাকে ব্রাশ বর্ডার, মাইক্রোভিলাই মিলে থাকে ব্রাশ বর্ডার। পুরো জিনিসটা পড়াই দিলাম। এটা হলো প্রধান রেচন অঙ্গ। এটা ছাড়াও কিছু অতিরিক্ত রেচন অঙ্গ আছে যেটা থেকে এমসিকিউ আসবে, হেডলাইন গুলোর প্রশ্ন। অতিরিক্ত রেচন অঙ্গের নাম কি কি? ইউরেট কোষ, ইউরিকোস গ্রন্থি, নেফ্রোসাইট, কিউটিকল। ইউরেট কোষ, নেফ্রোসাইট, কিউটিকল, চারটা নাম। এই চারটা পরীক্ষায় আসবে, কোনটা কোনটা নয়, পরীক্ষায় প্রশ্ন আসবে কোনটা নয়। ঠিক আছে। ওকে, এখান থেকে নাম চারটা পড়তে হবে। ইউরেট কোষ, ইউরিকোস গ্রন্থি, নেফ্রোসাইট এবং কিউটিকল। এর ভেতর থেকেও এমসিকিউ আসবে, সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি। চর্বি জাতীয় পদার্থ, শর্করা, আমিষ, স্নেহ জাতীয় পদার্থ সংরক্ষণ করে রাখে কোন কোষ? ইউরেট কোষ। ইউরিকোস গ্রন্থি কোথায় থাকে? ঘাসফড়িং এর মাশরুম গ্রন্থিতে। ঘাসফড়িং এর ভেতরে একটা গ্রন্থি থাকে যার নাম মাশরুম গ্রন্থি। ওখান থেকে জাস্ট এই শব্দটা পড়তে হবে। ঠিক আছে। ওকে। নেফ্রোসাইট কোথায় অবস্থিত? পেরিকার্ডিয়াল সাইনাসে, হৃদযন্ত্রের পাশে। এমসিকিউ আসবে কোনটা কোথায় থাকে। আর কিউটিকলের মধ্যে কোন কোষ পাওয়া যায়? অ্যামিবোসাইট কোষ পাওয়া যায়। এগুলোর নাম কি? এগুলো থেকে প্রশ্ন আসবে। ঘাসফড়িং এর সহকারী রেচন অঙ্গ কোনটা কোনটা? সহকারী রেচন অঙ্গ কোনটা কোনটা? আরো একবার বলে দিই, রেচন অঙ্গ নাম চারটা পড়বা, যেই শব্দটা দাগাই দিলাম সেই শব্দটা পড়বা। নাম চারটা কি কি? ইউরেট কোষ, ইউরিকোস গ্রন্থি, নেফ্রোসাইট, কিউটিকল। ইউরেট কোষ, এই লাইনটা পড়বো। ইউরিকোস গ্রন্থি কোথায় পাওয়া যায়? নেফ্রোসাইট কোথায় পাওয়া যায়? কিউটিকল কোথায় পাওয়া যায়? ঠিক আছে, আমরা কি সবাই বুঝতে পেরেছি? আমার মনে হয় আমি দুটো জিনিস পড়ালাম। কি কি পড়লাম আমরা? কি কি পড়লাম? আজকে আমরা পড়লাম ঘাসফড়িং এর রেচন,
ও শ্বসন। ঘাসফড়িং এর রেচন এবং শ্বসনতন্ত্র আমি হোমওয়ার্ক দিচ্ছি। এখানে এইচএসসি 25-এ যারা আছো, আমি তোমরা বুঝতে পারছো যে আমি সামহাও কিছুটা মানে ক্লাসে পুরোপুরি ফোকাস করতে পারছি না। আপু এবং ভাইয়ারা, তোমাদের ভাইরাসের 2টো ক্লাস নিয়েছি, ভাইরাসের 3য় ক্লাসটা আমি চাইলেও আমি নিতে পারছি না। আমার এই ক্লাসটা যারা 25-এর যারা যারা আছো, ভাইরাসের ক্লাসটা আমি আবার আমি শনিবার নিব। আগামী সপ্তাহে আমরা অনুজীব চ্যাপ্টারটা শেষ করবো তোমাদের। তো যদি এখানে 25-এ যারা ক্লাস করছো, আমার মনে হয় যে ঘাসফড়িং এইটুকু পড়িয়ে আজকে আমাকে শেষ করতে হবে। এই দুইটা যতটুকু পড়লাম নোটটা ডিএমসি ডিমান্ডস গ্রুপে সাবমিট করে দিবা, ঠিক আছে? আর আমি কিছুটা মানে শারীরিকভাবে কিছুটা খারাপ অনুভব করছি। আমার মনে হয় যে ক্লাসটা আমাকে এখানেই শেষ করতে হবে আজকে। যতটুকু পড়ালাম আই থিঙ্ক দ্যাট ইজ তোমাদের সবাইকে ব্রেনের মধ্যে ক্লিয়ার করে দিয়েছি। ওকে, তোমাদের সাথে পরশুদিন আবার দেখা হবে। আমার জন্য একটু দোয়া করো যাতে আমি একদম শারীরিক এবং মানসিক দুইভাবে সুস্থ হয়ে যাই। ওকে, বুঝাতে পেরেছি? ঠিক আছে, ইউটিউবে ভিডিওটা আপলোড করে দিব। আমি ক্লাসটা ক্যান্সেল করছি। আমার কিছুটা শারীরিকভাবে একটু খারাপ লাগছে।